বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী পড়ে শোনাচ্ছি আশাপূর্ণা দেবীর গল্প পুতুলের ছাঁচ। আমি কোনোদিন অদৃশ্য শক্তিতে বিশ্বাসী ছিলাম না। আমি চিরকাল জেনেছি আমার ইচ্ছা শক্তিই আমাকে নিয়ন্ত্রিত করেছে। কিন্তু আজ আমার জীবনের চিন্তাভাবনার মূল শিথিল হয়ে যাচ্ছে। সহসা আমি এক অলৌকিক জগতের খোলা দরজার সামনে এসে পড়ে তাকিয়ে দেখছি কি মিথ্যা দম্ভ নিয়ে চলেছি এতদিন। এখন আমি অদ্ভুতভাবে বিশ্বাস করছি আমরা কিছু নয়, আমরা কেউ নয়, আমরা ভাগ্যের হাতের পুতুল মাত্র। চিরকালের মতো স্তব্ধ হয়ে যাওয়া একটা দেহের দিকে প্রায় তেমনই স্তব্ধ হয়েই তাকিয়ে বসে থাকতে থাকতে গভীর একটা নিঃশ্বাস ফেললেন স্নেহাংশু। তারপর প্রায় উচ্চারণের মতো করে ভাবলেন, তা না হলে আমি এখানে এলাম কেন আজ? আমার তো আসবার কথা ছিল না। আমি তো শুধু এই মফস্বল শহরটার পাশ দিয়ে চলে যাচ্ছিলাম। বিদ্যুৎ গতি পাঞ্জাব মেলের তো এই মাঝারি স্টেশনটায় দাঁড়াবার কথা ছিল না। শুধু আমরা দুজনে রেলগাড়ির জানালার ধার ঘেঁষে বসে উৎসুক আগ্রহে বারবার ঘড়ি দেখছিলাম আর বাইরেটা দেখছিলাম। ট্রেন স্টেশনে থামবে না জানতাম, তবু ছুটন্ত প্ল্যাটফর্মটা একবার দেখার ঔৎসুক্য, বোর্ডের গায়ে লেখা পরিচিত এই নামটা একবার পড়ে নেওয়ার আগ্রহ, এর বেশি কিছু না। সুনীতির মধ্যে আর একটু চাঞ্চল্য দেখছিলাম। পাশের একটি মহিলার সঙ্গে গল্প করছিল সে। না, গাড়ি দাঁড়াবে না, তবু গলা বাড়িয়ে স্টেশনটা একটু দেখে নেওয়া, দেশের নামটা একটু পড়ে নেওয়া, এই আর কি। মেয়ে জামাই আছে এখানে, জামাই এখানে সুগার মিলের ইঞ্জিনিয়ার, কিছুদিন হলো বদলি হয়ে এসেছে। তারপর ওদের মধ্যে আর কি গল্প হয়েছিল আমার কানে আসেনি। হঠাৎ সেই প্রচণ্ড শব্দটা কানের পর্দা ছিঁড়ে ফেলে মাথার মধ্যে ধাক্কা মারল। সুনীতির মাথাটা বোধহয় খুব ঠুকে গিয়েছিল। সে ভয়ঙ্কর জোরে একটা উফ করে উঠেছিল। পরে সাইকেল রিকশায় চেপে এ বাড়িতে আস্তে আস্তে আমি হেসে সুনীতিকে বলেছিলাম, জমদূত তোমার মাথায় একটা ডাঙস বসিয়ে দিয়ে জানান দিয়ে গেল, বলল মনে রাখিস আমি আছি। হেসে হেসেই বলেছিলাম, কারণ তখনও বিপদ হয়নি, বরং বিপদ এসেও এলো না ভেবে উৎফুল্ল হয়েছিলাম আমরা। যমদূতের কথা নিয়ে ঠাট্টা করতে পেরেছিলাম। ইঞ্জিন চালকের প্রশংসা করতে করতে আসছিলাম আমরা। তার লক্ষ্য শক্তি আর তৎপরতায় যে হাজার হাজার প্রাণকে রক্ষা করছে সে কথা ঘোষণা করছিলাম। শুধু ও যখন ঘোষণা করেছিল সামনের লাইন খারাপ আছে, 5-6 ঘন্টা গাড়ি এখানে থাকবে, তখন মনে হচ্ছিল লোকটা একটু বেশি সাবধানতা করছে বোধহয়, সময় বোধহয় একটু বেশি নিচ্ছে। কিন্তু তারপর যখন আমরা প্রোগ্রাম চেঞ্জ করে ফেলে সাইকেল রিকশায় চাপলাম তখন বেশ ভালোই লাগছিল। সুনীতি তখন বলেছিল, দেখেছে তো আমার ইচ্ছাশক্তির প্রভাব, তুমি বললে নামা হবে না, বললে সময় নেই, বললে একবেলার জন্য গিয়ে কি হবে। কিন্তু আমি ভাবছিলাম ঝুপ করে একবার নেমে পড়ি। শুভ্রা দিব্যেন্দু যখন শুনবে এখান দিয়ে চলে গেছি আমরা, তখন কি বকাটাই বকবে আমাদের। অথচ এই খানিকক্ষণ আগে সুনীতি আছড়া আছড়ি করতে করতে বলছিল, কেন আমি এলাম গো, কেন আমি রেলগাড়ি ভেঙে পড়ে মরলাম না গো, গাড়িখানা কেন গুঁড়ো গুঁড়ো হয়ে গেল না গো। আমিও কথা বলিনি। হাজার হাজার লোকের প্রাণের কাছে নিজের স্বার্থটাকে বড় করে দেখতে বেঁধেছিল আমার। সুনীতির ওই কান্নার সময়েই আমার চোখের সামনে সে আর একটা জগতের দরজা খুলে পড়েছিল। আমার চিরকালের ধারণার মূল শিথিল হয়ে গিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম ভাগ্যের দাস ছাড়া কিছু নই আমি। বুঝতে পেরেছিলাম কেন আমি এলাম। এখন আমাকে উঠে দিব্যেন্দুর সৎকারের চেষ্টা করতে হবে। দিব্যেন্দুর ওপরওয়ালার সঙ্গে দেখা করতে হবে। কোথায় কি টাকা গড়ি আছে দিব্যেন্দুর, কোথায় কটা ইন্স্যুরেন্স তার সন্ধান নিতে হবে, উচিত মতো ব্যবস্থা করতে হবে। আর এই কোয়ার্টার্সে বাড়িটা ছেড়ে দিয়ে ওর সংসারটাকে তছনছ করে বেচে বিলিয়ে ছড়িয়ে ছিটিয়ে আবার গুছিয়ে উঠিয়ে নিয়ে যেতে হবে। এই সমস্তই করতে হবে আমাকে, 2 দিনের মধ্যে করতে হবে। জানি নিখুঁত করে এসব করতে পারবো আমি। এখনও তো স্পষ্ট টের পাচ্ছি এই জন্যেই হঠাৎ লাইন খারাপ হয়েছিল, এই জন্যেই আচমকা রেলগাড়ি থেমে গিয়েছিল, আর এই জন্যেই প্রোগ্রাম চেঞ্জ করে সাইকেল রিকশায় উঠেছিলাম আমরা। এখানে কোনো দিন আসিনি আমরা, বারবার আসতে বলেছিল দিব্যেন্দু, সুবিধা হয়ে ওঠেনি, তবু বাড়ি খুঁজে নিতেও অসুবিধা হয়নি। ইঞ্জিনিয়ার সাহেবের কুঠি বললে রিকশাওয়ালা বলেছিল চালিয়ে। ও ঠিকই এনেছিল, শুধু যে শক্তিকে কোনোদিন স্বীকার করিনি সেই প্রবল শক্তি তখন এক হিংস্র প্রতিশোধ গ্রহণের স্পৃহা সব বেঠিক করতে বসেছিল নিঃশব্দে, চুপি চুপি।
তাই আমরা যখন ঢুকছি তখন ডাক্তার অন্ধকার মুখে বেরিয়ে এলো ঘর থেকে, আর শুভ্রা চিৎকার করে উঠে বলল, তোমাদের কে খবর দিল বাবা? দিব্যেন্দু কিছু বলল না। দিব্যেন্দু আমাদের যত ভালোবাসা দেখাতো তার শতাংশের একাংশও যদি সত্যি বাঁচত, তাহলে আমরা এসেছি দেখেও এমন নিষ্ঠুর উদাসীনতায় চুপ করে থাকতো না। অন্তত এ কথাটুকুও বলে উঠত শুভ্রাকে, খবর পেয়ে চলে আসবার মতো টাইমটা তুমি আবিষ্কার করছো কোথায়? তা বলল না দিব্যেন্দু, চুপ করে শুয়ে থাকলো। বুঝতে পারছি এক কানা করাও ভালোবাসতো না আমাদের, তাই শুয়ে থাকলো, শুয়ে থাকতে পারলো। আমি বুড়ো হয়েছি বলে এত হাঁ হাঁ করে সাবধান করতো দিব্যেন্দু, সে আমি যে কতটা পারছি, কতটা পারতে হবে আমাকে, তা দেখলেও না তাকিয়ে। স্নেহাংশু উঠলেন। অনেক পারতে হবে এখন তাকে, প্রত্যেকটা কাজে বাধা দিচ্ছে শুভ্রা। যেখানে সেখানে আছড়ে পড়ছে, দিব্যেন্দুর দেহটাকে আগলে রেখে চেঁচাচ্ছে, দেব না, কিছুতেই দেব না, বাবা হয়ে এই করতে এসেছো তুমি। দিব্যেন্দু ওকে বকে উঠবে না, সে কথা নিশ্চিত বুঝে ফেলে বুঝি এত সাহস হয়েছে শুভ্রার, তাই যাকে যা খুশি বলছে। ওই যে পাড়ার মহিলা দুটি, ওরা তো শুভ্রার দিকে সান্ত্বনার হাতই বাড়িয়ে দিয়েছিলেন, হাত ধরে তুলতে গিয়েছিলেন উঠোন থেকে। শুভ্রা ওদের সেই হাত ছুঁড়ে ফেলে দিয়েছিল, বলেছিল, চলে যাও তোমরা সবাই, চলে যাও, ও আর আমি একা থাকবো। অথচ ওদের শুভ্রা বরাবর আপনি বলতো। মর্মাহত হয়ে সরে গিয়ে সেই কথাই বলা বলি করেন ওরা। বললেন, বুঝলাম আকস্মিক ঘা, আচমকা শোক, শরীর কেমন করছে, একটু জল দাও বললো, আর মানুষটা চলে গেল। ও হাহাকারের তুলনা নেই, তবু মানুষের মান সম্ভ্রম রাখতেই হবে। হাতখানা ধরতে গেলাম, ছুঁড়ে ফেলে দিলি তুই, তুমি করে যা তা করে কথা বললি। বলি, বিপদ আর কার ঘরে কখন নেই, তা বলে জ্ঞান হারাবে মানুষ, উন্মাদ হবে। ওদের কথাগুলো শুনতে পাচ্ছিলেন স্নেহাংশু। দিব্যেন্দুর বসবার ঘরে স্নেহাংশু তখন তালা চাবি লাগাতে এসেছিলেন। এখনই বেরিয়ে যেতে হবে তাকে, পড়শি ভদ্রলোকেরাও যাবেন। দিব্যেন্দুর অফিসের যারা উদ্ভ্রান্ত হয়ে এসে ভিড় করে দাঁড়িয়ে আছে, তারা সবাই চলে যাবে, কেউ শ্মশানে, কেউ নিজের বাড়িতে। তখন চুরি হবার সম্ভাবনা, চোরেরাই সব সুবর্ণ সুযোগ খোঁজে। তাই তালা চাবি লাগাচ্ছিলেন স্নেহাংশু ঘরে। ঘরের ওদিকে প্যাসেজে দাঁড়িয়ে কথা বলছিলেন মহিলারা। অথচ বাপকে দেখো, কি ধীর স্থির বিচক্ষণ, কিভাবে চারদিক থেকে কাজ গুটিয়ে তুলছেন, আশ্চর্য ধৈর্য। ওই বাপের এই মেয়ে, হাতটা আমার এমন ছুঁড়ে দিল, শাখা গাছটাই ফেটে গেল। তা ওই রকমই তো অহংকারী, উন্নাসিক, অসভ্য আমরা নেহাত বলেই তাই মিশতে আসি, নইলে। স্নেহাংশু দিব্যেন্দু টেবিলের ড্রয়ারগুলো টেনে টেনে দেখলেন খোলা আছে কিনা। টেবিলের ওপরে ছড়ানো খুচরো কাগজপত্রগুলো একত্রে জড়ো করে ভারী বই চাপা দিলেন একখানা। বেরিয়ে এসে তালা লাগিয়ে টেনে দেখলেন ঠিক লেগেছে কিনা। তারপর তাড়াতাড়ি এ ঘরে চলে এলেন, যে ঘরে দিব্যেন্দু স্থির হয়ে যাওয়া দেহটা ঘর ছেড়ে দিয়ে চলে যাবার জন্য অপেক্ষা করছে। চলে আসবার সময় আরও যেন নতুন গলা শুনতে পেলেন স্নেহাংশু, বলছে, আর মাটি কি করছেন? স্নেহাংশুর চিন্তা ভাবনা এখন সম্পূর্ণ অন্য জগতের। স্নেহাংশুর মাথায় দায়িত্বের বোঝা, তবু স্নেহাংশুর কানে ওই নতুন মহিলা গলাটি খট করে বাজল। ওরকম ব্যঙ্গের সুরে কথা বলছে কেন ওরা? সুনীতির মেয়ে অহংকারী, উন্নাসিক, অসভ্য বলে কি সুনীতিকে ওরা এতটুকু মমতা করবে না? আশ্চর্য তো। অথচ ওরা বলেছিল বিপদ আর কার ঘরে নেই। এ ঘরে সে ভুলে গেলেন স্নেহাংশু সুনীতিকে কে কী বলেছে। দেখতেও পেলেন না সুনীতিকে, কী করছে সে। যাত্রার সময় আর একবার কোলাহল উদ্দাম হয়ে উঠল। শুভ্রা রাস্তা অবধি ছুটে এসে পথ আগলে ধরল। ওদের চলার সামনে রাস্তার উপর শুয়ে পড়ল। ওকে মারিয়ে চলে যাক সবাই, মেরে ফেলে চলে যাক, এই আবেদন নিয়ে গড়াগড়ি খেলো রাস্তায়। তারপর আস্তে আস্তে উঠে বসলো। স্নেহাংশুরা এগিয়ে গেলেন, কিন্তু সুনীতি কী করছে? প্রতিবেশিনীরা সন্ধানী দৃষ্টি মেলে এদিক ওদিক দেখছে। যে লোকটাকে জীবনে আর দেখতে পাবে না, তাকে একবার দেখে নেওয়ার থাকে যেন ঢের বেশি জরুরি তার সদ্য শোকাহত স্ত্রীকে আর তার স্ত্রীর মাকে দেখা। তা দেখতে দেখতে যদি ওরা আবিষ্কার করে ফেলে মৃতের খাটের বিছানা থেকে বাড়তি বড় বড় বালিশগুলোর কম্বল চাদর সব গুছিয়ে সরিয়ে ফেলছেন সুনীতি, সেই দেখায় চোখ বিস্ফারিত হয়ে যাবে না ওদের? 2 দিনে হলো না, 3 দিন লাগলো, পুরো 3 দিন। টাকা কড়িগুলোর ব্যবস্থা করতেই সময় লাগলো। অফিসের ফান্ডে যে টাকা রয়েছে দিব্যেন্দুর, সে ব্যাপারে অনেক লেখালেখি করতে হলো। শুভ্রা যে সেই সদ্য মৃত ব্যক্তির বিবাহিতা স্ত্রী, সেও তো প্রমাণ করা চাই।
আইন প্রমাণ ভিন্ন কাজ করতে রাজি হয় না। ফেরার সময় মেল ট্রেন নয়, প্যাসেঞ্জার। মালপত্র লটবহরে কোম্পানির একটা লরি বোঝাই হয়ে গেছে। এই সমস্ত আবার ট্রেনের গুডসে দিতে হবে, তারপর হাওড়া স্টেশনে গিয়ে ছাড়াতে হবে। তারপর স্নেহাংশুর যে সেই দুখানা মাত্র ঘরের বাসাটি কলকাতার দক্ষিণে নতুন একটা রাস্তার ওপর হালকা পাতলা চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে, সেই বাসার মধ্যে ঢোকাতে হবে। খাট, বিছানা, টেবিল, ড্রেসিং টেবিল, চেয়ার, টিপয় কোনো কিছুই বিলিয়ে দিয়ে আসতে দেয়নি শুভ্রা। স্নেহাংশু যেটা সম্পর্কে অবহেলা দেখাতে গেছেন সেটাতেই বুক দিয়ে পড়ে কেঁদেছে। বলেছে, এই খাটে ও শুতো বাবা, এই টেবিলে চেয়ারেও কাজ করতো। বলেছে, এই ড্রেসিং টেবিল যে তোমার দেওয়া বিয়ের জিনিস বাবা, 7 জায়গায় বদলি হয়েছে তবু যত্ন করে বয়ে বয়ে। মানুষটা নিশ্চিহ্ন হয়ে যাবার পরও তার বিয়ের চিহ্নগুলো যত্ন করে রেখে দেওয়া নিয়ম কি না, এ কথা ভাবার সময় পায়নি তখন স্নেহাংশু। বলেছেন, ঠিক আছে। তারপর বেরিয়ে পড়ে কোম্পানির লরি ঠিক করেছেন। যে ধরনের লোকেরা ওপরওয়ালা মারা যাবার পরও নিজেদের অধস্তন ছাড়া আর কিছুই ভাবতে পারে না, কোম্পানি সেই ধরনের কজন কর্মচারী অনেক সাহায্য করলো স্নেহাংশুকে। স্টেশন পর্যন্ত এলো, মাল তোলাতুলি করে দিল। স্নেহাংশু ওদের ধন্যবাদ দিলেন, বললেন, আপনারা যা করলেন। কিন্তু সুনীতি ওই মহিলাদের ধন্যবাদ দিলেন না। মহিলারা সেদিন নিতান্ত অপমানিত হয়ে ফিরে গিয়েও আবার আজ এসেছিলেন শুভ্রাকে শেষ বিদায় জানাতে। এসেছিলেন সুনীতিকে সাহায্য করতে। তা একটা পাতানো সংসার ভেঙে গুটিয়ে তুলে আনতে সাহায্য লাগে বই কি, মেয়েলি সাহায্য, সে সাহায্য করেছেন ওরা। গাড়ি খানিকক্ষণ চলার পর স্নেহাংশু আসতে বলে, শুভ্রা কথাই বলল না ওদের সঙ্গে, তুমি একটু ধন্যবাদ দিয়ে এলে পারতে। শুভ্রা এখন লৌকিকতা সামাজিকতা করতে বসবে? সিঁদুরের মতো লাল মুখে বলে উঠলেন সুনীতি। মুখ দিয়ে বার করতে পারলে কথা বাপ হয়ে। শুভ্রার কথা বলিনি। স্নেহাংশু আরও আস্তে আস্তে বলেন, তোমার কথাই বলছিলাম, সামান্য একটু ভদ্রতা। সুনীতি ফেটে পড়লেন। গাড়ির শব্দ ছাপিয়ে সুনীতি ক্রুদ্ধ আবেগ গর্জে উঠল, থাক থাক, তুমি আর আমায় ভদ্রতা সামাজিকতা শিক্ষা দিতে এসো না। ভদ্রের সঙ্গে ভদ্রতা, অভদ্রের সঙ্গে ভদ্রতা কিসের? ওরা কি করলো শুনি? আমরা বিদায় হওয়া পর্যন্ত দেরি সইল না, আমারই কানের কাছে আমাদের মা মেয়ের ব্যাখ্যানা জুড়ে দিল। খুব ভালো, খুব ভদ্রতা এটা। স্নেহাংশু অবাক হয়ে তাকালেন। স্নেহাংশু যেন জীবনে এই প্রথম সুনীতির মুখ দেখলেন। এত লাল হয়ে গেছে কি করে সুনীতির মুখ? 3 দিন ধরে কেঁদে কেঁদে, নাকি তার মেয়ের পড়শিনীদের দুঃসহ দুর্ব্যবহারে? স্নেহাংশু অস্ফুটে বললেন, ব্যাখ্যা না, প্রশ্ন নয়, স্বগতোক্তির মতো, যেন কথাটার মানে বুঝতে চেষ্টা করছেন। কিন্তু সুনীতি বোধ করি প্রশ্নই মনে করলেন ওই অস্ফুট শব্দটুকুকে। তাই সুনীতি তীক্ষ্ণ উত্তর দিলেন, হ্যাঁ হ্যাঁ তাই। বলে কিনা, এতখানি বয়সে এমন অসভ্য মেয়ে দেখিনি, কি অধৈর্য, কি বেহায়া, শোকই না হয় হয়েছে, তাই বলে যা তা করবি, জ্ঞান থাকবে না। বাইরের একরাশ ভদ্রলোকের সামনে কি কাণ্ডই করলো। ছি ছি, শোনো ওদের সভ্যতা। আমার কান বাঁচানো তো দূরের কথা, ইচ্ছে করে আমাকে শুনিয়ে শুনিয়ে বলল। জীবনে আর আমার সঙ্গে কি আমার মেয়ের সঙ্গে দেখা হবে তোদের? কি করবো, নিতান্ত অসময় তাই, নইলে মুখে আমার এসেছিল, সবাইয়ের ঘরেই বউ মেয়ে আছে দিদি, দুর্দিন শুধু একজনের ঘর বেছে আসে না, বুকে হাত দিয়ে কথা বলতে হয়। বললাম না, না শোনার ভান করে নিজের কাজ করে গেলাম। অথচ দেখো আমার বেলায় উল্টো বদনাম, বলছে কিনা কি শক্ত মেয়ে মানুষ বাবা, সেই যে একবার একটু চেঁচিয়েছিল, তারপর বুকে পাথর বেঁধে মেয়ের জিনিসে আঁট করছে। জামাইকে পোড়াতে গেল আর শাশুড়ি মেয়ের ভাঁড়ারের আচারের বোতল, মাখনের কৌটো ধোঁয়া মাজা করতে লাগলো। বলতে বলতে স্বরুদ্ধ হয়ে উচ্ছ্বসিত হয়ে কেঁদে ওঠেন সুনীতি। সুনীতির কান্নায় কি বিচলিত হবেন স্নেহাংশু, নাকি সে মহিলাদের হৃদয়হীন নিষ্ঠুর মন্তব্যের কথা ভেবে ধিক্কার দেবেন তাদের? কিন্তু না, সেসব কিছুই করলেন না স্নেহাংশু। শুধু তেমনি স্বগতোক্তির মতো আরও অস্ফুটে উচ্চারণ করেন, আচারের বোতল, মাখনের কৌটো। স্বামীর এই অস্ফুট উচ্চারণে কি সুনীতির কান অভ্যস্ত? তাই সহজেই ধরা পড়ল তার কানে, নইলে সঙ্গে সঙ্গে ছিটকে উঠলেন কেন? হ্যাঁ তাই, কেন নয়? আর ওর হবে? আর কেউ দেবে ওর সংসার গুছিয়ে? শুধু ওই কেন, নুনের শিশি, মরিচ গুঁড়ো শিশিটি পর্যন্ত ধোঁয়া মাজা করে তুলে নিয়ে এসেছি। আমি ভিন্ন, ওর সাথে দেখবার আর কে রইল? স্নেহাংশু চমকে উঠলেন। স্নেহাংশু ওপর দিকে তাকালেন। শান্তিতে একটু ঘুমোতে পারবে বলে শুভ্রাকে এরা আপার বার্থে তুলে শুইয়ে দিয়েছিলেন।
দিয়েছিলেন ওর ভালো শালখানা গায়ে দিয়ে। কে জানে ঘুমোতে পারছে কি না। এই 3 দিনের মধ্যে তো খায়নি, চান করেনি, বেশবাস বদলায়নি। শুধু যখন নিয়ম পালনের কথা স্মরণ করে সুনীতি স্নানের কথা তুলেছিলেন, চেঁচিয়ে কেঁদে উঠেছিল সে। ও কথা এখানে আর বলো না আমায়, কলকাতায় গিয়ে যা হোক হবে। রাজরানী সেজে এসেছিলাম এখানে, রাজরানী সেজে দাপট করে বেরিয়েছি। ভিখিরি সেজে বেরোতে পারবো না এই দেশের থেকে। এখানে এসে অবধি শুভ্রার মুখের দিকে তাকাননি স্নেহাংশু, তাকাতে পারেননি। সেদিন সেই কথাটা শুনে হঠাৎ চমকে উঠে ওর মুখের দিকে তাকিয়েছিলেন। আর কেন কি জানি মেয়ের মুখটা ভারী পাকা পাকা লেগেছিল স্নেহাংশুর, তার ফুলের মতো মেয়ের মুখটা। এখন আবার চমকে তাকালেন স্নেহাংশু মেয়ের দিকে। মনে হলো শালটা যেন নড়ছে। ইশারায় সুনীতিকে থামতে বললেন স্নেহাংশু। কিন্তু সুনীতির মধ্যে যে এখন কথার জোয়ার, কান্নার জোয়ার, আবেগের জোয়ার। এ সুনীতি সাবধানতাকে অগ্রাহ্য করেন। ঈষৎ নিচু গলায় বলেন, অঘরে ঘুমাচ্ছে আজ 3 দিন 3 রাত্রির পর গাড়ির দোলানি পেয়ে। স্নেহাংশু হঠাৎ বলে ওঠেন, শীত করছে। শীত করছে? সুনীতির লাল লাল মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে যায়। সার্জের পাঞ্জাবি পরে রয়েছেন স্নেহাংশু, তবু হঠাৎ শীত করলো কেন? এই 3 দিনের অমানসিক পরিশ্রমের শোকে ভিতরটা কি ফাঁকা হয়ে গেল স্নেহাংশুর? মেয়ের কপাল ভাঙার ফাটল দিয়ে কি তবে কালনাগ উকি দিচ্ছে সুনীতির কপালে দংশন করতে? তাড়াতাড়ি একখানা ভারী র্যাপার ট্রাঙ্ক থেকে বার করে স্নেহাংশুর গায়ে চাপা দিতে দিতে স্টিল স্বরে উচ্চারণ করেন সুনীতি, কী জানি জ্বর টর আসছে কি না। তা না আসাটাই আশ্চর্য। এই 3 দিন যে কাণ্ড, যে ধকল চললো শরীরের ওপর দিয়ে। কী কুক্ষণে বাড়ি থেকে পা বাড়িয়েছিলাম, কী কুগ্রহ মাথায় নিয়ে এখানে নেমেছিলাম। কপাল কপাল, নইলে হঠাৎই লাইন বা খারাপ হবে কেন? নাও শুয়ে পড়ো, জানি না এখন আমার কপালে কি আছে। এই তো এখন মেয়ে এসে গলায় পড়ল, সব দায়ভার তো এই বুড়ো হারেই সইতে হবে। তবু রক্ষে যে 5টা কাচ্চা বাচ্চা নেই, হলে তো হতে পারতো এতদিনে। আমায় বলছে পাষাণ, আর তুমি? তোমার সকল কর্তব্য করতে হলো না বুকে পাষাণ বেঁধে? স্নেহাংশুর মনে হলো রেলগাড়িটা যেন তার পায়ের নিচের মাটি দিয়ে ছুটছে না, স্নেহাংশুর মাথার মধ্যে দিয়ে ছুটছে পাঞ্জাব মেলের গতিতে। এই শব্দের হাত থেকে পরিত্রাণ পাবেন কী করে স্নেহাংশু? মোটা র্যাপারটা মাথা অবধি টেনে দিয়ে শুয়ে পড়ে ওই একটা না একটা অসহ্য শব্দ তাহলে আর তাড়া করে ফিরবে না তাকে। এই কিছুক্ষণ আগে অবধি সিদ্ধান্তে আসতে পারছিলেন না স্নেহাংশু কাকে সমর্থন করবেন, সুনীতিকে না তার মেয়ের প্রতিবেশিনীর দলকে। বারবার গুলিয়ে যাচ্ছিল, চিন্তার থেকে চ্যুত হয়ে পড়ছিলেন। সহসা চিন্তার প্রয়োজনীয়তাই অর্থহীন হয়ে গেল স্নেহাংশুর কাছে। সহসা সমস্ত মেয়ের যাত্রার উপর একটা নির্লিপ্ত উদাসীন্য বোধ করলেন স্নেহাংশু। শুভ্রার ঘুম ভেঙে যাবে, সুনীতির তীব্র আক্ষেপের বাণীগুলো কানে যাবে তার, এ ভয়ও রইল না আর। সারা শরীরটা ভালো করে ঢেকে নিয়ে স্নেহাংশু পাশ ফিরে শুলো।